স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এ অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে সোমবারের সরগরম সংসদ। আমাদের সঙ্গে আছেন আহসানুল ইসলাম এমপি, টাঙ্গাইল 6 থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তার কাছে আমি জানতে চাই, আজ সংসদ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে কোভিড হাসপাতালে একজন রোগীর পেছনে প্রতিদিন 15,000 টাকা খরচ করে সরকার। আইসিইউতে যারা ছিলেন তাদের জন্য প্রতিদিন খরচ হয়েছে 50,000 টাকা। প্রতিটি টিকার পেছনে জন প্রতি খরচ হবে বা হচ্ছে 3,000 টাকা। এটা কি আসলে বাস্তবসম্মত তথ্য কিনা? 5 স্টার হোটেলের বিলের মতো কিছুটা শোনাচ্ছে কিনা? আহসানুল টিটো, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আহসানুল টিটোকে আমি প্রশ্নটা আরেকবার করি। তিনি শুনতে পাচ্ছেন না। আমি আহসানুল টিটো আমার কথা শুনতে পাচ্ছেন না। আমাদের সঙ্গে আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। তার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। তার কাছে প্রশ্নটা একই বিষয়ে। বিরোধী দলের সাংসদরা বললেন যে কেনাকাটায় স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। কাজী ফিরোজ রশিদ বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কর্তৃত্ব নাই। স্বাস্থ্যমন্ত্রী বললেন একজন রোগীর জন্য দৈনিক 15,000 টাকা খরচ হয়, টিকার জন্য জনপ্রতি 3,000 টাকা খরচ হয়। অধিবেশন শেষে যখন সাংবাদিকরা এক অনুষ্ঠানে তাকে পেল এবং প্রশ্ন করলো যে এই খরচের ব্যাখ্যা কি, সেই ব্যাখ্যা পরিষ্কার না হতে সাংবাদিকরা আরও প্রশ্ন করায় তিনি বললেন যে হেলথ ইকোনমির ইউনিটের দেয়া তথ্যই তিনি সংসদে দিয়েছেন। আর একটু প্রস্তুত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর খরচের হিসেবটা দেয়া প্রয়োজন ছিল কিনা? না, জাতীয় সংসদে যখন মাননীয় মন্ত্রী বক্তব্য দেয় তখন অবশ্যই সেটি তথ্যপাত্র থেকেই দেন বলে হয়তো আমরা বিশ্বাস করি, এবং আমরা চাই যে তিনি যে বক্তব্য দেবেন তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তার কাছে আছে। কারণ সংসদে ভুল তথ্য দেওয়ার কোনো রেওয়াজ নেই, রীতি নেই, এবং সেটা উচিত না। মাননীয় সংসদরা আছেন এখানে, তারা নিশ্চয়ই বিষয়গুলো ব্যাখ্যা চাইতে পারেন। তবে এটা ঠিক যে আমাদের এখানে যত ফ্রি টিকা দিচ্ছি, আমরা কত দামের টিকা আনতে হয় সেটা তো আমরা সবাই জানি। আপনি জানেন যে এগুলো এখন বিশ্বব্যাপী কতগুলো স্বীকৃত তথ্য যে কোন টিকার দাম কত, চীনা টিকার দাম কত, বা অ্যাস্ট্রাজেনেকার টিকার দাম কত, ফাইজারের টিকার দাম কত। এটা তো আর নতুন কিছু না। সেক্ষেত্রে কথাটি হয়তো যাচাই করে দেখা যেতে পারে। কিন্তু একজন রোগীর জন্য খরচ, হ্যাঁ রোগীর জন্য খরচ তো হয়। একজন আমরা যতটুকু জানি যে একটা আইসিইউতে কি পরিমাণ ডাক্তারের প্রয়োজন হয়, নার্সের প্রয়োজন হয়, আইসিইউর যন্ত্রপাতি সব যদি হিসাব করেন। কিন্তু এখানে সরকার তো এটি করবেই। সরকারের আমি খুব বড় করে বলার মধ্যে আমি খুব একটা জিনিসটাকে মনে করি যে খুব একটা ভালো হচ্ছে না। এটা পৃথিবীর অনেক রাষ্ট্র ব্যবস্থায় বিনামূল্যে চিকিৎসার বিধান আছে, কোথাও কোথাও ইন্স্যুরেন্সের মাধ্যমে পেমেন্ট আছে। আমাদের এখানে করোনাকালীন চিকিৎসা প্রাইভেটে যারা নিচ্ছেন তাদেরকে নিজেদেরকে পে করতে হবে, সেটা খুবই ব্যয়বহুল। অন্যদিকে যারা সরকারি চিকিৎসা নিচ্ছেন তারা অনেকটাই বিনা খরচে পাচ্ছেন, আর টিকাটা তো সবাই পাচ্ছেন বিনা খরচে। কিন্তু এই বিষয়টা আমার মনে হয় এই হিসাব নিকাশের দিকে না যাওয়াই ভালো, কারণ এখনো পর্যন্ত করোনা চলছে।
মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট, সামনে আরো কি অবস্থা হবে জানি না। আমরা এখন লকডাউনের মধ্যে আছি, বিধিনিষেধের মধ্যে আছি। এর মধ্যে হিসাব নিয়ে টানাটানিটা অত না করলেই ভালো এই মুহূর্তে। জি, শ্যামল দত্ত, যখন সাংবাদিকরা বাইরের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়েছেন, তাকে যখন মানে প্রশ্নের পর প্রশ্ন করা হচ্ছিল, তিনি আসলে আমরা যেটা আশা করেছিলাম যে তার কাছে কোন খাতে কতটুকু, একজন জনপ্রতি যখন 15,000 টাকা খরচ হবে, কোন কোন খাতে আসলে এই 15,000 টাকা দৈনিক ব্যয় হয়েছে সেটার একটা পরিষ্কার ধারণা, আমার ধারণা সাংবাদিকরা পেতে চাইছিলেন। কিন্তু তিনি তখন বললেন, অত ডিটেল ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, আমি হেলথ ইকোনমি যে রিপোর্ট আমাকে দিয়েছে সেই তথ্যই আমি আসলে সংসদে উপস্থাপন করেছি, কথাটা এমন ছিল। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ। তার কাছে আমি জানতে চাই, অনেকটা আপনার কথার জবাবে অর্থমন্ত্রী বলেছেন দেশের মানুষের কষ্টের টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে আমারও লাগে। তিনি বলেছেন এগুলো বন্ধ হচ্ছে, আগে যেমন ঢালাওভাবে চলে যেত এখন তেমন হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তার এই উত্তরে আপনি কনভিন্সড হয়েছেন কিনা ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম সংসদে এবং আমার বক্তব্যগুলো সবই অর্থমন্ত্রীর প্রতিই ছিল। তার মধ্যে মন্দরিনের কথা আমি যেমন বলেছি, নিকোল আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি মন্দরিনের কথা যেমন বলেছি, আমি টাকা পাচারের কথা বলেছি, আমি শেয়ার বাজারের কথা বলেছি। আমি একটি একটি করে আসছি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিনিয়ত মন্দরিন বাড়ছে। 2019 সালে সরকারি হিসাব মতে ছিল 1,55,000 কোটি টাকা। অবাক কাণ্ড, 2020 সালে দেখলাম সরকার সেই হিসাব কমিয়ে বলছে 1,10,000 কোটি টাকা। আরও অবাক হলাম যখন দেখলাম 2021 সালে সরকার বলছে মাত্র 88,000 কোটি টাকা। তো আজকে আমি সংসদে বলেছিলাম, মাননীয় অর্থমন্ত্রী দয়া করে কি বলবেন আমাদের প্রকৃত মন্দরিনের পরিমাণটি কত? কারণ যখন 1,10,000 কোটি টাকা বলছে সরকার, তখন IMF বলছে 2.5 লক্ষ কোটি টাকা। তখন আমাদের অর্থনীতিবিদরা বলছেন, কেউ বলছেন 3.5 লক্ষ কোটি টাকা, কেউ বলছেন 4 লক্ষ কোটি টাকা। যেমন আহসান এইচ মনসুর বলছিলেন যে আমাদের মন্দরিনের পরিমাণ 9% নয় বরং 23%। 23% যদি আমরা হিসাব করি সেটা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছায়। তো এক এক জায়গা থেকে এক এক তথ্য আসছে। মাননীয় অর্থমন্ত্রী দয়া করে কি আপনি বলবেন মন্দরিনটি কত? মাননীয় অর্থমন্ত্রী তার কোনোই উত্তর আমাদেরকে দেন নাই। আমরা জানি যে অবলোপন করা হয় ঋণ, আমরা জানি ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে ব্যাংকগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, যার ফল হয়েছে এক পরিবারের ব্যাংক পরিচালকরা অন্য পরিবার থেকে, অন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, মানে পারস্পরিক যোগ সাজসে যেটাকে বলা হয়। ঋণ নেওয়া হচ্ছে, ঋণ নেওয়ার সময় তারা জানছেন এই ঋণ তারা কোনোদিনও শোধ করবেন না। তারপরে সরকারি আইন করে দেওয়া হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে যে আমাদের 2% ডাউন পেমেন্ট দিয়ে, যাদের 500 কোটি টাকার উপরে ঋণ তারা 2% ডাউন পেমেন্ট দিয়ে, এবং যাদের 1000 কোটি টাকার উপরে ঋণ তারা 1% ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক ঋণ নিতে পারবেন। অর্থাৎ পুরোটা কিন্তু রিশিডিউলিং করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ক্লিন করে দেয়া হচ্ছে যাতে পরবর্তীতে তারা আবারও ঋণ নিতে পারে। এবং দেখা গেছে যে বৃহৎ বড় বড় 11টি গ্রুপ এই আইন ব্যবহার করে তারা রিশিডিউল করেছে, নতুন করে ঋণ নিয়েছে এবং 15,000 কোটি টাকা এখনো তাদের কাছে পাওনা আছে। আমরা জানি যে মামলা জমে থাকে কোর্টে এবং যতদিন মামলা চলতে থাকে ততদিন কিন্তু এগুলোকে আর মন্দরিনে শিডিউলে খাতার মধ্যে দেখানো হয় না। তো এরকম রাইট অফ আছে। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে প্রকৃত মন্দরিন যত তার খুব কম অংশই কিন্তু সরকার প্রকাশ করে। 1, 2 হচ্ছে আমি শেয়ার বাজারের কথা বলেছি। আমি বলেছি যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা খুব আশ্চর্য হয়ে দেখে শেয়ার বাজার ধ্বংস হচ্ছে। 1996 সালে আমরা এটা দেখেছি, শেয়ার বাজারের পতন। আমরা একইভাবে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনও আমরা দেখেছি যে কিভাবে শেয়ার বাজারে লুটপাট হয়েছে এবং কিভাবে কিছু গোষ্ঠী শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে। আপনি জানেন যে ইব্রাহিম খালেদের নেতৃত্বে এই ব্যাপারে কমিশন করা হয়েছিল এবং তিনি কয়েকজনের নামও বলেছেন। আমি বলেছিলাম যে তাদের ব্যাপারে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি কিন্তু কোনো উত্তর পাইনি অর্থমন্ত্রীর কাছে। একইভাবে আমি অর্থমন্ত্রীকে বলেছিলাম যে 300 জন ঋণ খেলাপির নামও কিন্তু সংসদে এসছে, একটা প্রশ্নের উত্তরের প্রেক্ষিতেই 300 জনের নাম এসছে। সেই 300 জন ঋণ খেলাপির ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তারও কোনো উত্তর আমি পাইনি। আর টাকা পাচারের ব্যাপারে আমি খুব স্পষ্ট বলেছি যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ওভার ইনভয়েসিং
অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই পাচার বন্ধ করতে সরকার কি করছে, এবং এর সঙ্গে যদি আপনি হুন্ডি যোগ করেন তাহলে যে সেটা কোন অঙ্কে গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজে আমি সংসদে বক্তব্য রেখেছি এবং এটাই সব গণমাধ্যমে এসছে। তবে দুঃখজনক হচ্ছে অর্থমন্ত্রী বলেছেন যে কারা টাকা পাচার করে এটা তো আর আমরা জানি না, যদি আপনাদের কাছে তালিকা থাকে তাহলে আপনারা দেন। তো সংসদে তো একবার বক্তব্য দেওয়ার পরে বিরোধী দলের আর সুযোগ থাকে না ওই বিষয়ে আরেকবার বক্তব্য রাখবার। তাহলে অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরে আমি তাকে বলতাম যে আপনি যেহেতু জানেন না কারা টাকা পাচার করছে, তাহলে আপনার আসলে এই পদে থাকবারই আর কোনো অধিকার থাকে না। আপনি নেমে যান, বরং যোগ্যতর কেউ আসুক যিনি জানেন কারা টাকা পাচার করছে, যিনি জানেন কারা শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি জানেন কারা মন্দ ঋণ করছে, তিনি জানেন যে কারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ ফেরত দিচ্ছে না, খেলাপি করছে। এই তথ্যগুলো যার কাছে আছে বা যিনি অ্যাকশন নেওয়ার মতন সেই দৃঢ়তা যার মধ্যে আছে, সততা যার মধ্যে আছে, তিনি আসলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উচিত। কারণ আমাদের জনগণের করের টাকা নিয়ে আসলে নয়-ছয় করবে ক্রনি ক্যাপিটালিজম করে সরকারের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ কিছু লোক হাজার হাজার কোটি টাকা বানাবে, এবং আমাদের সাধারণ মানুষ যারা শেয়ার বাজারে তাদের স্বল্প পুঁজি বিনিয়োগ করেছে তারা নিঃস্ব হয়ে গলায় দড়ি দেবে। বিষয়টা তো আসলে এভাবে দিনের পর দিন চলতে পারে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি একটু আহসানুল ইসলাম টিটুর কাছে আপনার এই পয়েন্টে একটা প্রশ্ন করি। আমাদের সঙ্গে আহসানুল ইসলাম টিটু আছেন এবং তিনি আমাকে শুনতে পাচ্ছেন, সেই আশা থেকে আমি প্রশ্নটা তাকে করছি। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ আর বিএনপির রুমিন ফারহানা আজকে সংসদে যখন বললেন যে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অর্থমন্ত্রী অর্থ পাচারকারীদের নাম চাইলেন তাদের কাছেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেশের এত এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা, দুদক, এদের তাহলে আসলে কাজ কি? তালিকা তৈরির দায়িত্ব কি তাহলে বিরোধী দলগুলোকে দিয়েছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি একটু অন্যভাবে উত্তর দিতে চাই। আপনার ব্যারিস্টার রুমিন ফারহান অনেকগুলি কথা বললেন, তার মধ্যে একটি কথার আগে উত্তর দিতে চাই যে বিদেশে টাকার পাচার হচ্ছে, ওনাদের কাছে ইনফরমেশন আছে। এই ধরনের ইনফরমেশন যদি থাকে সেই ইনফরমেশনটাই মাননীয় অর্থমন্ত্রী সবার সাথে শেয়ার করতে বলেছেন। তো আমার যে বক্তব্য সেটা হলো যে গত 12 বছরে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন স্বাধীনতার গত 50 বছরের সর্বোচ্চ। এই মুহূর্তে রিজার্ভ $45 বিলিয়ন প্লাস। আপনি যদি দেখেন যে এই 15 মাসে করোনার সময়কালীনও এখনও কিন্তু আমাদের এক্সপোর্ট মিল কারখানা চলমান আছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহান হয়তো জানেন না যে একটা মন্দ ঋণ যদি আবার রিপেমেন্ট শুরু করে ওইটা কিন্তু আবার রেগুলার ঋণ হয়ে আসে। সো বিশেষ করে গত 12 মাসে কিন্তু আমরা কিস্তির টাকাগুলি রিশিডিউলিং করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা শুধু এই বাংলাদেশে না, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যকে সচল রাখার জন্য রিশিডিউলিং একটা খুব নর্মাল একটা প্রসেস। সো এটার মধ্যে অবৈধ কিছু নাই। আমরা যদি মানে বিএনপির আমলের দিকে তাকাই তখন কিন্তু আপনি জানেন যে ডান্ডি ডাইংয়ের লোন সরকারি প্যাট্রোনাইজেশনে তার পরিবারের লোকজনরা ডান্ডি ডাইং কোকো 1 কোকো 2-তে লোন নিয়েছেন, এবং একমাত্র এখন পর্যন্ত বাংলাদেশের সিঙ্গাপুর থেকে মানে ঘুষের টাকা ফেরত আনার নজিরও কিন্তু বিএনপি সরকারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তানের টাকা ফেরত আনা হয়েছে। এগুলো কিন্তু অন রেকর্ড। সো এই কথাগুলি আমি বলতে চাই না। ওনারা যখন বিভিন্নভাবে অঙ্গুলি উঠান, বর্তমান অর্থনীতির দিকটা আপনাকে চিন্তা করতে হবে যে এখন কি অবস্থায় আছে, আগের চেয়ে বেটার হয়েছে কিনা সেটা হলো আমাদের দেখার বিষয়বস্তু। তো এরপরেও যদি যারা এরকম টাকা পাচার করে থাকে অবশ্যই সরকার ব্যবস্থা নিবে। আপনি জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের এনবিআর এর জুরিসডিকশন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, বাংলাদেশের বাইরে যদি টাকা পাচার হয়ে যায় সেটা বিভিন্ন মাধ্যমে যদি আমাদের কাছে না আসে, সে দেশের যে দেশে টাকা পাচার হয়েছে সেই দেশের থেকে সরকারি যদি অফিসিয়ালি কোনো রিপোর্ট আমাদের কাছে না আসে, আমি আজকেও একটা মাধ্যমে দেখছিলাম টিভি স্ক্রলে যে দুদক বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠিয়েছে, সেই সব দেশে থেকে এই রকম টাকা পাচারের কোনো তথ্য দুদকের কাছে আসে নাই। এখন অফিসিয়ালি যদি আমাদের কাছে এই তথ্যগুলি না আসে সেটার বিরুদ্ধে কিভাবে সরকার ব্যবস্থা নিবে, অর্থমন্ত্রী বা কিভাবে ব্যবস্থা নিবে? তো এই ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্ন না করে আমরা এবার যে বাজেট জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সে বিষয়ে যদি আলোচনা করতেন, সে বিষয়ে যদি আলোচনা হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। যে
আহসানুল ইসলাম, আমি আপনাকে বলতে চাই, আপনি সর্বশেষ যে কথাটি বললেন, আপনি বললেন যে শুরুতে বললেন যে বিরোধী দলকে বলেছেন অর্থমন্ত্রী এগুলো শেয়ার করার জন্য। সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফও কিন্তু আজকে বলেছেন যে বড় বড় চোরদের দুর্নীতি, অর্থ পাচারের মতো কার্যক্রমে ঘৃণায় লজ্জায় মাথা হেট হয়ে যায়। তার মানে এমন নয় যে এই তথ্য কেবল বিরোধী দলের এমপিরাই জানেন। এবং এই তালিকা যখন আপনারা বিরোধী দলের কাছে চান বা এগুলো নিয়ে কাজ হচ্ছে বলতে থাকেন, তখন আসলে জনমনে হতাশা তৈরি হয় কিনা? না, আমি তো নিজেও বলি যে আমরা কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে, আমি না, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন উনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরাও, আমাদের লজ্জা হয় তখনই যে যখন আমরা আপনাদের মাধ্যমে তথ্য পাই এবং সেই তথ্যটা আমাদেরকে লজ্জিত করে। আমি ব্যক্তিগতভাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আমিও লজ্জিত হই, কিন্তু এদেরকে আইনের আওতায় নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যদি আমরা না করতে পারি তাহলে তো এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। তাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যেমন অধিকার আছে যে এই দেশটাকে দুর্নীতিমুক্ত রাখার, এবং সেই সাথে বিরোধী দলের যাদের কাছে এই ইনফরমেশনগুলি আছে, যারা জানেন যে কাদের কাছে আছে এবং সেইখান থেকে যদি তথ্য উপাত্ত অর্থ মন্ত্রণালয়কে দেন, উনি তো আহ্বান জানিয়েছে। আপনারা সংবাদকর্মী আছেন, সারা বিশ্বে আপনাদের নিজস্ব নেটওয়ার্ক আছে, আপনারা যদি সেই তথ্যগুলি তুলে ধরেন অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেখেন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমান সরকার কিন্তু কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না, কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দিচ্ছে না। আমরা যখন যেটা আসতেছে সেটা যদি নিজ দলীয় লোক হয় তাকে কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সো এইটাই কিন্তু ব্যতিক্রম অন্য সকল মানে সরকারের সময় থেকে। আগে এই দুর্নীতিটা ছিল সরকার দল এবং সরকারের যারা মন্ত্রিসভার সদস্য তাদের প্যাট্রোনাইজেশনও হইতো। এখন আপনি বলতে পারবেন না যে আমার দলের একজন মন্ত্রী বা এমপি নিজে এগুলোর সাথে সরাসরি যুক্ত। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, জাতীয় পার্টি থেকে নির্বাচিত, গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য। তার কাছ থেকে আমি একটু জানতে চাই, কাজী ফিরোজ রশিদ সংসদে প্রস্তাব করেছেন যে দুদকের প্রধান কার্যালয় আপাতত বাংলাদেশে রাখার দরকার নেই, ওটা কানাডায় হোক, মালয়েশিয়া একটা ব্রাঞ্চ, আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়ায় ব্রাঞ্চ হোক। তার এই প্রস্তাব নিয়ে আপনাদের দলের ব্যাখ্যাটা আমি একটু জানতে চাই। শামীম হায়দার পাটোয়ারি, এমপি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? না, আমরা 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 তাকে শুনতে পাচ্ছি না। আমি একটু আবারও শ্যামল দত্তের কাছে যেতে চাই এবং তার কাছে আমি জানতে চাই, অর্থ পাচারকারীদের তালিকা অর্থমন্ত্রীর কাছে নেই, এই ধরনের কথা আসলে আমজনতার মনে হতাশা বা ভীতির জন্ম দেয় কিনা, নাকি আসলে রসবোধের পরিচয় পাই আমরা? কেননা আমি এই রসবোধের কথাটা এই কারণে বললাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যখন কথা হচ্ছে তখন আমি দেখছিলাম নিচে অনেকে কমেন্ট করছেন যে হ্যাঁ, অর্থমন্ত্রী খুবই রসিক, তিনি বিরোধী দলের কাছে তালিকা চেয়েছেন। যদিও আমরা আহসানুল ইসলামের কাছে স্পষ্ট ব্যাখ্যা পেয়েছি যে আসলে উনি সাহায্য চেয়েছেন, অর্থমন্ত্রী সাহায্য চেয়ে আসলে এই তালিকাটি চাওয়ার কথা বলেছেন। শ্যামল দত্ত, অর্থমন্ত্রীকে তো দীর্ঘদিন ধরে ওনাকে খুব একটা রসবোধের লোক আমার মনে হয় না, অনেক কাঠখোট্টা লোক এবং বেশ কঠিন বিষয়ে মোকাবেলা করছেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে। যে জায়গাটি প্রশ্নটি তুলেছেন এবং আজকে মাননীয় সংসদ সদস্যরাও যে কথাগুলো বলছেন, গণমাধ্যমে তো ব্যাপক রিপোর্ট হয়েছে যে বেগম পাড়ায় কার কার বাড়ি আছে, এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে রাজনীতিবিদের চাইতে আমলাদের বাড়ি সেখানে বেশি। এখন এগুলো খুঁজে দেখার দায়িত্বটা কার? বিরোধী দলের, আপনার, আমার, সাংবাদিকদের, নাকি সরকার যারা পরিচালনা করছে তাদের? মালয়েশিয়াতে কারা সেকেন্ড হোম বানিয়েছে এই তথ্য পাওয়া তেমন কোনো কঠিন না। এমনকি সুইস ব্যাংকে যে টাকার পরিমাণ, এ নিয়ে সুইস ব্যাংকের যে তথ্য সেগুলো গণমাধ্যমে এসছে। এখন এই বিষয়টা হচ্ছে আপনি কিভাবে দেখছেন তার উপর নির্ভর করবে। সরকার কি চায় কিনা যে বাংলাদেশ থেকে টাকা পাচারটা বন্ধ হোক? এবং আপনি একটু আগে যে শুরুর দিকে বলছিলেন যে এই আন্ডার ইনভয়েসিং করে বহু টাকা বাংলাদেশ থেকে গেছে এবং তার বহু নজির আছে। বাংলাদেশের পলিটিশিয়ানরা, বাংলাদেশের ব্যবসায়ীদের কানাডাতে বাড়ি হয় কি করে, কিভাবে তারা সেখানে বিদেশি পাসপোর্ট গ্রহণ করেন বিভিন্ন দেশের, এবং এগুলো তো দেখছি আমরা, এমন নতুন কিছু না। এটি বাংলাদেশের এই পলিটিক্যাল কারাপশনটার সঙ্গে যখন রাজনীতি যুক্ত হয়ে যায় তার নজির তো বহু ঘটনা আছে। একটু আগে আহসানুল ইসলাম টিটু বলছিলেন যে বাংলাদেশের বিদেশ থেকে টাকা তো ফেরতও আসছে,
এটাও তো সত্য কথা যে টাকা বিদেশে, বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত এসছে। এবং যেখানে আমাদের কাজী ফিরোজ রশিদের যে প্রশ্নটা আপনি করতে চেয়েছেন, তিনিই সত্যিকারের স্যাটায়ারটা করেছেন। মালয়েশিয়াতে, কানাডাতে করতে বলেছেন কারণ বাংলাদেশের টাকা ওই জায়গায় আছে। কারা মালয়েশিয়াতে বাড়ি বানাচ্ছেন, সেকেন্ড হোম করছেন, কারা কানাডাতে বেগমপাড়া গড়ে তুলেছেন, সেই বিষয়গুলো হয়তো তিনি মনে করতেন যে যেহেতু এখান থেকে তদন্ত করা যাচ্ছে না, ওখানে করলে তদন্ত করতে পারে। তবে এটা ঠিক, একটা স্বচ্ছ জবাবদিহিতার পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, আমরা পরস্পরকে দোষারোপ করতে পারবো, আমরা নিজেরা বাহাস করতে পারবো টকশোতে, কার্যত একটা দুর্নীতিমুক্ত সমাজ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং কার্যত সেরকমই হচ্ছে এখন। বাংলাদেশে এত বড় বাজেট, বাংলাদেশে অনেক উন্নয়ন, এটা যেমন সত্য, একই সঙ্গে এটাও সত্য যে আমাদের দেশের মধ্যে ট্রান্সপারেন্সির অভাব, আমাদের দেশ থেকে টাকা পাচারের বহু ঘটনা আছে। এবং বিভিন্ন দেশে এই যে ফ্ল্যাট কিনছে, আমরা সেদিন দেখলাম আমলারা যে বাড়ি কিনছেন, কোন আমলার কোথায় কি বাড়ি, এগুলো তো ছবি সহ চাপা হচ্ছে। এমন না যে কোন এমপি বাড়ি কিনলেন, তার স্ত্রীর নামে, টাকার উৎস কি, সেগুলো তো একদম পুরো রিপোর্ট পত্রিকায় আসছে, বাড়ির নাম ঠিকানা সহ। সুতরাং এখানে তথ্য চাওয়া, হয়তো এটা মাননীয় অর্থমন্ত্রী হয়তো আরো তথ্য চাচ্ছেন, তথ্য তো আছে, গণমাধ্যমে আছে তথ্য। কিভাবে বাড়ি করলেন তার তো কোনো জবাব পাওয়া যায়নি। একজন এমপি তার স্ত্রীর নামে কানাডাতে যে বাড়ি কিনেছেন, বাড়ির ঠিকানা সহ তো ছাপা হয়েছে, সে বাড়ির ছবিও ছাপা হয়েছে। তো এগুলো আমাদের এখানে এই বিষয়গুলো কোনো সুরাহা হয় না। আমরা আলোচনা করতে পারি, কিন্তু যদি সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনকে আমরা কার্যত ইদানিং একেবারেই ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি, বড় বড় দুর্নীতির মামলাগুলো আসলে সেই অর্থে চলছে না। এবং আজকে যে দুর্নীতি দমন কমিশনের সচিব ব্রিফিং করেছেন, আমি তার পাশে দুজন আইনজীবীকে দেখছিলাম, খুরশিদ আলম খান এবং মোশাররফ হোসেন কাজল। তারা অসহায়ের মতো বলছেন যে আমরা কোনো তথ্য পাই না। যখন আমরা তথ্য চাই যে কোন দেশে এই যে বিষয়গুলো, অভিযোগগুলো এসছে, এখন এগুলোর জন্য দুর্নীতি দমন কমিশন ইনিশিয়েটিভ নিলে হবে না। এটা একটা রাষ্ট্রীয় ইনিশিয়েটিভের প্রয়োজন আছে, রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজন আছে। আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ট্রান্সপারেন্ট ব্যবস্থা চান, কিন্তু এটি উনি একা পারবেন না। তার সঙ্গে তার যে মেশিনারি, সেগুলো যদি কাজ না করে, টোটাল ফাংশন না করে, তাহলে কিন্তু হবে না। এবং দুর্নীতির মামলাগুলো কিন্তু কার্যত কোনোটাই চলছে না। আপনি, এটা দুঃখ লাগে যে বাংলাদেশের এমপির দুর্নীতির জন্য এমপিশিপ চলে গেছে। এটা যারা তার কলিগ আছেন জাতীয় সংসদে, নিশ্চয়ই তাদের জন্য খুবই লজ্জার বিষয় এটা। এবং আজকে আবার এটার বিরুদ্ধে একটা হাইকোর্টে রিটও হয়েছে, খুবই দুঃখজনক এটি। কিন্তু এই পুরো বিষয়টা যদি আমরা একটা জায়গায় না নিতে পারি, তাহলে কিন্তু আমার প্রশ্নটা উঠতেই থাকবে। আমরা সাহায্য করার জন্য প্রস্তুতি আছি। শ্যামল দত্ত, আপনি যেমনটা বলছিলেন যে গণমাধ্যমে বা পত্রপত্রিকায় বা টেলিভিশন চ্যানেলে যে পরিমাণ আসলে তথ্য এসেছে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচারের বা কারা কারা বাড়ি করেছে, সেই বিষয়গুলোও যদি শতভাগ পদক্ষেপ নিয়ে আসলে ব্যবস্থা নেওয়া হতো, তাতেও মনে হয় আমাদের মান সম্মান অনেকটাই রক্ষা পেত। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাই, সরকার দলের সাংসদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটের সমালোচনাকারীদের জবাবে বলেছেন, এই অর্থ বছরে সিপিডি বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়ার কারণ অন্য, মেগা প্রজেক্টগুলো শেষ হয়ে এসেছে, তা দেখে তারা আবুল তাবুল বকছে। আসলেই কি সমালোচনা করার কারণটা এমন কিনা ব্যারিস্টার রুমিন ফারহানা? দেখুন, আমি যখন কথা বলছিলাম সেই কথার মধ্যে সংসদেও যেমন আমি তথ্য দিয়ে এসেছি, আজকে টকশোতেও কিন্তু আমি বলেছি, আমি জানি না আমার সহবক্তা আসানুল ইসলাম টিটু মিস করলেন কি করে, আমি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির রেফারেন্স সংসদে অতীতেও দুবার দিয়েছি, আজকে দিয়েছি, আবার আপনার টকশোতেও দিলাম। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য বলছে যে প্রতি বছর দেশ থেকে 1 লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়। গত 1 দশকে 9 থেকে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এর মধ্যে তারা বারবারই বলছেন যে সিঙ্গাপুর থেকে কিছু টাকা তারা নিয়ে এসছেন। মুশকিল হয়েছে কি, আমরা যখন আয়নায় মুখ দেখতে চাই না, তখন আমরা শুধু অন্যের মুখই দেখব। তারা সারাদিন সুবা সাদেক থেকে একেবারে গভীর রাত পর্যন্ত শুধু বিএনপির মুখই দেখেন, এবং সে কারণেই সামান্য কয়টা টাকা কি নিয়ে এসছেন, কোথায় নিয়ে এসছেন আমি জানি না, ওই একই কথা তারা বলছেন। গত 1 দশকে যেখানে 10 লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে, সেখানে তারা সিঙ্গাপুরের কোন উদাহরণ বারবার নিয়ে আসেন আমি বলতে পারি না। আর যে কথাটি শ্যামল দত্ত বলছিলেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত যে পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলেছেন যে আমলারাও প্রচুর টাকা পাচার করছে, শুধু যে রাজনীতিবিদরা করছেন তা না, আমলারাও করছেন। তো সেই তথ্য কি করে সরকারের কাছে
থাকে না? এইগুলো প্রশ্ন তো থেকেই যায়। আর যে কথাটি আপনি বলছিলেন যে সমালোচনার জন্য সমালোচনা কিনা, এই প্রশ্নটি উঠছে, হ্যাঁ তা তো বটেই, কিন্তু আমরা যদি গণমাধ্যমের দিকে তাকাই, এমনকি আমরা যদি মহাজোটের শরিক দলগুলোর দিকেও তাকাই, আমরা কিন্তু দেখব একই প্রশ্ন সর্বত্র। যখন আমরা জীবন এবং জীবিকা বাঁচাবার সংগ্রাম করছি, যখন সমস্ত বিশ্ব করোনা জ্বরে কাঁপছে, সমস্ত বিশ্ব তাদের জীবন এবং জীবিকা, বেকার হয়ে যাওয়া মানুষ, নতুন করে দরিদ্রের কাতারে চলে যাওয়া মানুষকে বাঁচানোর জন্য সংগ্রাম করছে, তখন আমরা দেখছি যে বাংলাদেশে 10টি মেগা প্রজেক্টের জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং খুব দুঃখজনক নিকোল, আমি 10টি প্রজেক্ট একটা একটা করে যখন দেখছিলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ আগেই শেষ হয়ে যাওয়ার কথা, এবং প্রত্যেকটারই টাইম মানে একবারের পর একবার বারংবার এক্সটেন্ড করা হচ্ছে, এবং যতবার সময় বাড়ছে ততবার কিন্তু খরচও বাড়ছে, এবং সেই খরচ কিন্তু 1000 টাকা নয়, 1000 কোটি টাকা। তো যখন আপনি জনগণের এই 1000 কোটি টাকা নিয়ে তাদের জীবন বাঁচানোর পরিবর্তে আপনি ফ্লাইওভার, মেট্রো রেল, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ ইত্যাদি ইত্যাদি কাজে ব্যয় করবেন, যেটা আসলে সাধারণ জনগণের জীবন এবং জীবিকার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তখন তো সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এবং সেটা বিরোধী দলের কাজই সেটা নিয়ে প্রশ্ন করা, এবং সংবাদ বা গণমাধ্যমের কাজও সেগুলো নিয়ে প্রশ্ন করা, এবং খুব রাইটলি সেই প্রশ্নগুলো উঠছে। টাকা পাচারের আরেকটা উদাহরণ আমি দেই। সম্ভবত সরকারি দলের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন, এবং বিশেষ করে একেবারে ক্ষমতার সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত, তারা বোধহয় খুব একটা সময় পান না গণমাধ্যম দেখার। গত 25শে মে এই 2021 সালে একটা জাতীয় গণমাধ্যমের খবর বলছে, গত 10 বছরে নিম্নমানের বিটুমিন আমদানি করে, কেবলমাত্র বিটুমিন, আর সব বাদই দিলাম, 14,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তো একটা সামান্য বিটুমিন আনতে যদি, ইটস নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ, আমি জাস্ট অ্যান এক্সাম্পল, যে একটা বিটুমিন আমদানি করতে যদি গত 10 বছরে 14,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, তাহলে এই যে নানান গার্মেন্ট শিল্প থেকে শুরু করে নানান রকম আমদানি রপ্তানির যে শিল্পগুলো আমাদের, তার আড়ালে আন্ডার ইনভয়েসিং এন্ড ওভার ইনভয়েসিং করে কত টাকা পাচার হচ্ছে, আর সেইটা তো খুবই মিনিমাম আমি বলবো, কারণ হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে তার কয়েক গুণ বেশি। তো এই জায়গাগুলোতে নজর দেবার দায়িত্ব আসলে কার ছিল? 1, 2, প্রতিষ্ঠানগুলো কারা চালায়, প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু সেটা বিবেচনা করবার দায়িত্ব, এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াবার দায়িত্ব কার? এগুলো তারই যারা সরকারে থাকে। সুতরাং সরকারকে তো এই প্রশ্নগুলোর মুখোমুখি হতেই হবে। আর একটা বিষয়, যে যখন আমরা জীবন এবং জীবিকা নিয়ে সংগ্রাম করছি, আজকে স্বাস্থ্য খাত নিয়েও কথা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন, যদিও আমরা অবাক হয়ে দেখলাম যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি উনি ঠিক সেগুলো অ্যাড্রেস করছে না। যেভাবে অর্থমন্ত্রী এড়িয়ে গেছেন, তিনিও কিন্তু আমাদের কথাগুলো এড়িয়ে গিয়েছিলেন। আমরা কথা বলছিলাম যে করোনাকালে, বিশেষ করে আমি যে প্রশ্ন তুলেছি, যে করোনাকালে যেখানে মানুষের জীবন জীবিকা নাভিশ্বাসে উঠে গেছে, গত 1.5 বছর ধরে আমরা করোনার সঙ্গে বাস করছি, এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে প্রতিটি জেলায় আইসিইউ স্থাপন করতে হবে। সেখানে অবাক কাণ্ড, গত 1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ স্থাপন করা হয়েছে। গত বছর করোনা শুরুর সময় আমাদের আইসিইউ ছিল না 47টা জেলায়, এখন নাই 42টা জেলা, অর্থাৎ মাত্র 5টা জেলা নতুন করে যুক্ত হয়েছে যেখানে আইসিইউ আছে। 1, 2 হচ্ছে আমি আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে কথা বলেছিলাম। দেখুন, আমাদের 2017 সালে 18 সালে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ছিল যেখানে 67%, সেটা এখন 2021 সালে বেড়ে দাঁড়িয়েছে 72%, অর্থাৎ একটা মানুষকে 100 টাকা চিকিৎসা ব্যয়ের 72 টাকায় নিজের পকেট থেকে দিতে হয়। সরকার দেয় মাত্র 28 টাকা, এবং এই 28 টাকাও কিন্তু পুরোপুরি সরকার দেয় না, নানান রকম এনজিও কিন্তু সরকারকে এই ক্ষেত্রে সাহায্য করে। এবং আপনাদের গণমাধ্যমের রিপোর্টই বলছে যে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 66 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়। তো এই ব্যাপারে সরকার কি ভাবছে? কারণ সরকারের কিন্তু একটা উদ্যোগ ছিল যে 2032 সালের মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 32% নামিয়ে আনা। সেটা তো কমেই নাই, উল্টা এখন 67 থেকে 72% হয়ে গেছে। এই জায়গাগুলোতে সরকার কি করছে? 3, আমরা টিকা নিয়ে এক ধরনের চিন্তার মধ্যে আছি। নিকোল, আপনি জানেন যে ফার্স্ট ডোজ টিকা নিয়েছে এমন প্রায় 14-15 লাখ মানুষ আছে যারা সেকেন্ড ডোজের টিকা কি করবে জানে না। আমরা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছি যে তারা 3 কোটি ডোজ টিকা দেবে, প্রতি মাসে 50 লক্ষ ডোজ আসবে, এবং সেই বাবদ কিন্তু আমরা অগ্রিম অর্থ পরিশোধ করে দিয়েছি। আমাদের রাষ্ট্রের টাকা অলরেডি
দিয়ে দিয়েছি আমরা, কিন্তু টিকা পেয়েছে মাত্র 50 লাখ। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের এখন যে অবস্থা, আমাদের পক্ষে নতুন করে আর টিকা পাঠানো সম্ভব নয়। আমরা সমস্ত ডিম এক ঝুড়িতে রেখেছিলাম এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে বেক্সিমকো নামক একটি কোম্পানির চাপে না আমরা ভারতের বাইরে না আমরা রাশিয়া বা চীনের সঙ্গে আমরা চুক্তিটা করতে পারি নাই। সুতরাং যেখানে তাহলে আমি একটু আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে একটু জেনে আসি। আহসানুল ইসলাম টিটু, প্রথমে একদম শুরুতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি আপনি শুনতে পাননি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটু প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জেনে নেই। এখন পর্যন্ত পাওয়া 1,08,00,000 ভ্যাকসিনের মধ্যে ভারত, চীন ও কোভ্যাক্স থেকে মোট 38 লাখ ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে। আর সেরাম থেকে পাওয়া টিকার ডোজ ধরা হয়েছিল 450 টাকা। তাও নাকি জনপ্রতি 3,000 টাকা খরচ হচ্ছে টিকা দিতে। আপনি কি কোথাও স্বচ্ছতার ঘাটতি দেখছেন কিনা? তার উপরন্তু আরও দুটি কথা আমি শুরুতেই আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে প্রতিদিন 15,000 টাকা একজন কোভিড পেশেন্টের পেছনে খরচ করেছে সরকার বা করছে, আর যারা আইসিইউতে ছিলেন তাদের পেছনে খরচ হয়েছে 50,000 টাকা। এই তথ্য কি বাস্তবসম্মত মনে হবার কোনো কারণ আছে কিনা আমজনতার কাছে? যদিও শ্যামল দত্ত পরিষ্কার করেছেন সংসদে কখনোই আসলে ভিত্তিহীন কোনো তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা ধরে নিচ্ছি এই তথ্য পুরোপুরি সত্য। কিন্তু আমরা যখন জানবো যে 450 টাকায় যেই টিকা কিনেছি বা যেই টিকার দাম সেই টিকা এখন 3,000 টাকা বলা হচ্ছে, তখন আমাদের সন্দেহ জায়গাটা অস্বাভাবিক না স্বাভাবিক? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে টিকার যে দামটা আমরা জানি $3.5 বা $4, সেইটা কিন্তু শুধুমাত্র টিকার দাম। সেই টিকাটা পরিবহন করে এনে এখানে স্টোরেজ করা এবং সেই স্টোরেজ থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা সেন্টারে পাঠানো এবং পাঠানোর পরে সেই জিনিসটা আবার স্বাস্থ্যকর্মী দিয়ে ভ্যাকসিনতে দেওয়া, এটা কিন্তু একটা টোটাল একটা প্রসেস। সো আপনি শুধুমাত্র ভ্যাকসিনের প্রাইস দিয়ে কিন্তু আপনি এই টোটাল প্রসেসটাকে মানে প্রাইসিং করতে পারবেন না। সো এই জায়গাটা আপনাকে আরেকটু হোলিস্টিকলি চিন্তা করতে হবে যে এইটা না। এক, দ্বিতীয় হলো যে আপনারা যারা স্বাস্থ্যসেবার সাথে সরাসরি যুক্ত তারা জানেন যে একটা আইসিইউর বেড যখন রেডি রাখতে হয় তার সাথে ডাক্তার, নার্স এবং ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটি সব জিনিসগুলি কিন্তু অ্যাভেলেবেল রাখতে হয়। সো সারা বছর 365 দিন কিন্তু রোগী থাকে না, কিন্তু আপনি যদি কস্টটা যাচাই করেন যে আইসিইউতে আপনার কত কস্ট, ক্যাপটিভ কস্ট কত এবং কতজন পেশেন্টকে আপনি চিকিৎসা দিলেন, ওইটার সাথে ওইটাকে ভাগ দিলে যে সংখ্যা আসে, আমার মনে হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওই সংখ্যাটার কথা বলেছেন। আপনার রুগী আসুক আর না আসুক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেখান থেকেই বলছি যে আপনি যদি একটা 10 বেডের আইসিইউ মেনটেন করেন, সেখানে কিন্তু আপনাকে 24/7 3 শিফটের ডাক্তার, নার্স, সেবিকা মানে থেকে আরম্ভ করে মানে টোটাল লজিস্টিকটা একটা ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের সব জায়গায় আপনি একটু খবর নিতে পারেন, বা শ্যামল দত্ত হয়তো বলতে পারবে, যারা থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা ইভেন ইন্ডিয়া যারা আইসিইউতে ছিল, পার ডে তাদের কস্ট কত। ইট ইজ এ ভেরি মানে এক্সপেন্সিভ একটা তো আমার মনে হয় না যে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী একটা ডাটা দেখে বলেছেন, হ্যাঁ ডাটাগুলোর ব্যাখ্যা চাওয়া যেতে পারে যে কোন কোন খাতে আরও ডিটেলস, বাট আমার মনে হয় না কোনো অসত্য তথ্য উনি সংসদে পেশ করেছেন। জি, আপনিও মনে করছেন না কোনো অসত্য তথ্য তিনি উপস্থাপন করেছেন? শ্যামল দত্ত, আমি আহসানুল টিটুর একটা কথায় আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আহসানুল টিটু বললেন 450-500 টাকার ভ্যাকসিন, পরিবহন থেকে শুরু করে মানে রোগীর শরীরে প্রবেশ পর্যন্ত সেটা খরচ 3,000 টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। এই হিসাবটা কি আপনার কোনো কারণে তেমন মনে হচ্ছে কিনা? 500 টাকার বালিশ বহন করতে আরও 2,000 টাকা লাগে, পুরো বালিশের দাম হয় 2,500 থেকে 3,000 টাকা বা 5,000 টাকা। এই হিসাবের সাথে সেই হিসাবের কোনো মিল আপনি খুঁজে পাচ্ছেন কিনা? দেখুন, এই ইঙ্গিতগুলো আমরা করে থাকি অনেক সময়, তবে টিকার এক এক দাম। অ্যাস্ট্রাজেনেকার টিকার দাম এক ধরনের, আবার আপনি যদি ফাইজারের টিকার দাম অন্য ধরনের, আবার সম্প্রতি সিনোভ্যাক্সিনের টিকা নিয়ে যে দাম সেটি নিয়ে তো একটা গন্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে। তবে এত হওয়ার কথা না। আমার ধারণা যে যদি আমরা সাদা মাটা চোখে দেখি, আমরা অর্থনীতিবিদ নই, অর্থনীতি বিশ্লেষকও নই, এইটুকু বুঝি এটার দাম $4 টিকার দাম যদি হয় সেটা 400 টাকা দাম হতে পারে, কিন্তু সেটা গিয়ে 3,000 টাকায় ঠেকার কোনো কারণ নেই আছে। যাই হোক, এই যুক্তির চাইতে বড় যুক্তি মনে হয় যেটি আপনি একটু আগে বলছিলেন যে টাকা পাচারের বিষয়টি,
আমি একটু ঘেঁটে দেখছিলাম যে 2014 সালের 28শে জুন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেই সংসদে তিনি বলেছিলেন তার সরকার আমানতকারীদের তালিকা চেয়ে সুইজারল্যান্ড সরকারকে অনুরোধপত্র পাঠাবে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বলেছিলেন তিনি। এবং এটা নিয়ে এনবিআর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটি বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিষ্ঠান, তাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী যে জানতে চাইলেন, আমরা যে কয়েকজন বিখ্যাত চোরা কারবারির কথা জানি যারা টাকা পাচার করেছে, তার মধ্যে একজন পি.কে. হালদার 3,500 কোটি টাকা নিয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংক কি করেছে, অর্থ মন্ত্রণালয় কি করেছে, এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন, ডেপুটি গভর্নর এস.কে. চৌধুরী সহ আরো কয়েকজন জড়িত ছিলেন, এগুলো প্রমাণিত। কিন্তু কার্যত তো তাকেও আনতে পারে নাই, টাকাও আনতে পারে নাই। যেটা নাম জানি সেটাই তো কিছু করতে পারে নাই, ফলে আলাদাভাবে নাম দিয়ে লাভ কি? জি শ্যামল দত্ত, আমি পেয়েছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে। যেহেতু টাকা পাচারের কথাই আসলো, আমি তাকে সেই প্রশ্নটা আবারও করতে চাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দলের সংসদ সদস্য, সাংসদ, তিনি প্রস্তাব করেছেন দুদকের প্রধান কার্যালয় আপাতত বাংলাদেশে রাখার দরকার নেই, ওটা কানাডায় হোক, এবং বেশ কিছু দেশে তিনি ব্রাঞ্চ খোলার কথা বলেছেন, মালয়েশিয়ায়, আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়ায়। এই প্রস্তাবের ব্যাখ্যা জানতে চাই। এইরকম কোনো কিছু করলে কি আপনারা মনে করছেন যে দুর্নীতি কমে আসবে, টাকা পাচার কমে আসবে? ধন্যবাদ। উনি আসলে রূপক অর্থে বলেছে, কটাক্ষ করে বলেছে এবং খুব যথার্থে বলেছেন। না, এটা কোনো সমাধান না। সমাধানটা আমাদের দেশের দুর্নীতি বন্ধ করা, বিদেশি টাকা পাচার বন্ধ। কারণ আপনি কানাডায়, মালয়েশিয়ায় যতই অফিস করেন, মালয়েশিয়া অফিসিয়ালি বাংলাদেশকে সেকেন্ড হোম যারা করেছে তাদের লিস্টটা এখন পর্যন্ত দেয়নি, কানাডা এখন পর্যন্ত দেয়নি। তবে ইনভেস্টিগেশন জার্নালিজম এবং দুদক তার নিজস্ব তদন্ত করে অনায়াসে কারা কারা বিদেশে বাড়ি করেছে, ম্যাসিভ টাকা পাচার করেছে, তাদের একটা বড় অংশকে দুদক ঠিকই সাসপেক্ট করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। এটা কোনো কঠিন কাজ না, এটা আমরাও জানি আমাদের সার্কেলে কারা কারা আছে বা তামাও জেনে যাওয়া যায়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, এই টাকাটা অবৈধভাবে ইনকাম হচ্ছে। অবৈধভাবে যখন বিপুল টাকা ইনকাম হচ্ছে, তখন তার একটা বড় অংশ, বিকজ দেশের রাজনীতিতে কিছু ইনস্টেবিলিটির কারণে বড় অংশ ব্যবসায়ীরা, আমলারা এবং কিছু রাজনীতিবিদ বিদেশে পাচার করে বাড়ি কিনছে, অর্থ সম্পদ করছে। এটা ঘোরতর অন্যায়। এখন দিস ইজ ওয়ান সিচুয়েশন, এবং এটা আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। দেন আসেন আপনি নেক্সট সিচুয়েশন, আপনি টাকা পাচার বন্ধ করতে পারছেন না, তাহলে আপনি কি করতে পারেন? বৈধভাবে বিদেশে বাড়ি কেনার কোনো সুযোগ বাংলাদেশে নাই। যদি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে ধনাঢ্য ব্যক্তিরা ট্যাক্স ফাইলে বৈধ ইনকাম দিয়ে বিদেশে একটি বাড়ি কিনতে চায়, তাহলে তাকে একটি বাড়ি 5 বা 10 কোটি টাকা পর্যন্ত বিদেশে নেয়ার বৈধ সুযোগ দেওয়া উচিত, উইথ এ কন্ডিশন যে তাকে 10% এডিশনাল মানি দিতে হবে। এরকম একটি সিস্টেম যদি আমরা করতে পারি, তাহলে এই বাড়িগুলো একটা আইনের ফ্রেমে আসবে এবং ভবিষ্যতে যারা বাড়ি কিনতে চাবে তারা বৈধভাবে সরকারকে অতিরিক্ত ট্যাক্স দিয়ে কিনতে পারবে। এবং আপনার বাস্তবতা হচ্ছে, এই স্কিম চালু না করলেও কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে, মূলত ব্যাংকের ট্যাক্স, বেশিরভাগ থেকে ব্যাংকের ট্যাক্স। আমি বলবো 3টা বিষয়ে সরকারের কোনো যুক্তি দেওয়ার প্রয়োজনীয়তা নাই, বা যুক্তি দিলে সেটা বাল খিল্ল শোনাবে। এই 3টি বিষয়ে সরকার এত তলানিতে পৌঁছে গেছে যে ক্রেন দিয়েও তাদেরকে তুলে দেওয়া যাবে না। একটা ব্যাংক কেলেঙ্কারি, একটা শেয়ার কেলেঙ্কারি, আরেকটা বিদেশে হচ্ছে টাকা পাচার, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা। কেন এদের মধ্যে লিঙ্ক আছে? আপনি শেয়ার কেলেঙ্কারির কথা বললেন, কিন্তু আমি সংসদে আপনার দলের একজন সদস্যকে উল্টো কথা বলতে শুনেছি। এই বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করব, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমজনতার সঙ্গে থাকুন। দর্শক দেখছেন আমজনতা, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তার কাছে আমি জানতে চাই, আজ অনেক বিষয়ে বিএনপির সাথে আপনারা একই সুরে কথা বলেছেন,
শেয়ার বাজার ছাড়া, যদিও আপনি এখন শেয়ার কেলেঙ্কারির কথা বলছেন, কিন্তু সংসদে কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছেন এই করোনা ভাইরাসের মধ্যেও সব থেকে উঁচু স্তরে আছে। যখন রুমিন ফারহানা বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেয়ার বাজার শুয়ে পড়ে, তখন তিনি ঠিক উল্টো সুরে এই কথাটা বলেছেন। শেয়ার বাজার নিয়ে মানে কোনো এক পক্ষ তো ভুল হয়, যারা বলছেন খুব ভালো তারা ভুল, না হয় যারা বলছেন একদম শুয়ে পড়েছে তারা ভুল। মানে আসলে ভুলটা কোন পক্ষের হচ্ছে? আবার আপনাদের দলের মধ্যেও আমি দুই রকম কথা শুনতে পেলাম। দুই পক্ষই সঠিক। কেন বলছি? শেয়ার মার্কেটে এই মুহূর্তে আমাদের যে সূচক, এই সূচকটা কম, কিন্তু যারা এখন শেয়ার কিনছে তারা ব্যাপক ধসের সম্মুখীন হচ্ছে না, তারা অল্প অল্প হলেও প্রফিট করতে পারছে। কিন্তু এর আগে 96 সালে যে ধস হয়েছিল, 2009-10 সালে যে ধস হয়েছিল, এখানে লক্ষ লক্ষ লোক সর্বশান্ত হয়ে গেছে। সেইটা ম্যাসিভ একটা ধস, যেরকম ধসে মানুষ সুইসাইড করেছে। সেই সময় শেয়ার মার্কেট এই সপ্তাহে আমলেই চরম ধস নেমেছে, লক্ষ লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে আউট করা হয়েছে। একটা সিন্ডিকেট ফর্ম করে মার্কেটে রিমোট ছড়ানো হয়েছে, প্রাইস বাড়ানো হয়েছে, মানুষ আগ্রহী হয়ে শেয়ার কিনেছে এবং পরে শেয়ারের দাম পড়ে গেছে, মানুষ একটা ক্যাশ আউট করতে পারেনি। সেটা তখন হয়েছে। এখনকার প্রেক্ষাপটে সেই খারাপ অবস্থা আপনি বলতে পারবেন না। আবার এখন যদি আপনি সেই সময় শেয়ার বাজারের আকার আর এখনকার আকার দেখেন, তাহলে দেখবেন খুব ছোট আকারে এখন শেয়ার মার্কেট চলছে। সেই অবস্থা বললে শেয়ার মার্কেটের যে ঊর্ধ্বগতি ছিল, যে ডেভেলপমেন্ট স্পিড ছিল, সেটা এখন নাই। সেই হিসেবে আমরা বলবো যে আমাদের শেয়ার মার্কেট খারাপই বলতে হবে, দেখে ভালো বলার সুযোগ নেই কোনো অবস্থা। আমার মনে হয় না যে কাজী ফিরোজ রশিদ বসছেন পার্লামেন্টারিয়ান, এবং উনি নিজেও স্টক ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, বা অনেকগুলো স্টক ব্রোকার আপনি জানেন। এই মুহূর্তে শেয়ার মার্কেটটা ধস নামছে না, কিন্তু ব্লুম করছে না, অবশ্যই ব্লুম করছে না, এটা আমাদের বাস্তবতার শিকার। এবং এটাও সত্য, আওয়ামী লীগের আমলেই বড় বড় শেয়ার মার্কেটে ধসগুলো হয়েছে। এর সাথে বিদেশে অর্থ পাচারের একটা সম্পর্ক আছে। যারা এই শেয়ার মার্কেটের মধ্যে টাকাটা ইনকাম করেছে, তারাও একটা অংশ বিদেশে পাচার করেছে। দেশ একটা ব্যবসায়িক চক্র, দেশ একটা আমলা চক্রের ভিতরে চলছে। ইটস ভেরি ডেঞ্জারাস। নিউ প্যাট্রিমোনিয়ালিজম এটাকে বলে। একটা প্যাট্রিয়টিক সোসাইটি তৈরি হয়েছে। তারা সংসদে আইনকে ইনফ্লুয়েন্স করছে, তারা বাজেটকে ইনফ্লুয়েন্স করছে, তারা প্রণোদনাকে ইনফ্লুয়েন্স করছে, টাকাটা জনগণ বলে যেতে দিচ্ছে না, পলিসিতে জনবন্ধব করতে দিচ্ছে না, এবং তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা হবে ঠিক সেইভাবেই দেশকে চালানোর চেষ্টা করছে, এবং অনেকাংশেই সফল হচ্ছে। এই চক্রটা যদি ভেঙে না দেওয়া হয়, তাহলে দেশে কখনো আমি পলিসি লেভেলে জনস্বার্থের রক্ষা হবে এরকম পলিসি হবে না। এবং টিকার ক্ষেত্রে এটা দৃশ্যমান হয়েছে, আমাদের হেলথ ক্ষেত্রে এটা দৃশ্যমান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই চক্র ভেঙে দেশের স্বার্থে ফ্রিলি মন্তব্য করতে হবে, ফ্রিলি ডিসিশন নিতে হবে, এবং পার্লামেন্টে প্রপার ডিসকাশন করতে হবে। অ্যাকর্ডিং টু আর্টিকেল 55 সাব আর্টিকেল 4 অনুযায়ী the whole cabinet, including the prime minister, is collectively and individually responsible before parliament. পার্লামেন্টের কাছে তারা অ্যাকাউন্টেবল, পার্লামেন্ট তাদেরকে ইমপিচ করতে পারবে, এই ক্ষমতাও আছে। কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের এখানে হচ্ছে না। পার্লামেন্টের লিমিট হয়ে গেছে। প্রশ্ন উত্তরগুলো মেয়ার একটা ফর্মালিটিস হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন উত্তরগুলো আদৌ মন্ত্রীরা আগে পড়ে দেখেন কিনা আমার সন্দেহ আছে। অনেক মন্ত্রী আমাদের ওরা উত্তরগুলো আগে পড়ে দেখেন না, ওরা সরাসরি সংসদে চলে আসে। সেই ক্ষেত্রে যদি কেউ ভুল উত্তর দিয়ে থাকে, তাহলে এটা একটা অবশ্যই ভায়োলেশন অফ কোর্ট। এবং এই সংসদে যদি কেউ মিথ্যা কথা বলে থাকেন, আমেরিকান পার্লামেন্ট অনুযায়ী পার্লামেন্টে তার রাষ্ট্রপতি যদি কখনো রং মেসেজ দেন, মিথ্যা বলেন, তাহলে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের যে কটি গ্রাউন্ড আছে তার মধ্যে একটা হচ্ছে পার্লামেন্টে মিথ্যা বলা। সেটা যদি হয়ে থাকে, তাহলে মন্ত্রী মহোদয়কে তাদের দায় নিতে হবে। জি, ধন্যবাদ। জি, আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানাকে এই শেয়ার মার্কেট নিয়ে একটু প্রশ্ন করতে চাই, যেখান থেকে কথাটা আসলে শুরু হয়েছিল। টাকার অঙ্কে ব্যারিস্টার রুমিন ফারহানা, শেয়ার মার্কেট বেড়েছে। অর্থমন্ত্রী পরিষ্কার করেছেন, সংসদে আজকে হিসাব দিয়েছেন যে আগে কত ছিল, এখন টাকার অঙ্কে কতটা বেড়েছে। কিন্তু আপনি বলছেন শেয়ার মার্কেট শুয়ে পড়েছে। এটা কি আসলে ওই যে ওই রকম কেবলই বিরোধিতা করার জন্য বিরোধিতা, না কোনো গ্রাউন্ড থেকে আপনি বলেছেন সেটা? আমি বলেছি যে শেয়ার বাজারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা বড় মজার।
যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে অর্থাৎ দেশের সাধারণ মানুষের সর্বনাশ হয়। নিকোল, যে কথাটি আমার জাতীয় পার্টির বন্ধুও বলছিলেন যে 96 সালে যখন আওয়ামী লীগ এসছে তখন একবার শেয়ার বাজার ধস হয়েছে, 2009 সালে যখন আওয়ামী লীগ এসছে আবারও শেয়ার বাজার ধস হয়েছে। একই কথা কিন্তু আমিও আজকে টক শোতে বলেছি, আমিও আজকে পার্লামেন্টে বলেছি যে 96 এবং 2009 দুবারই কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এবং আমরা দেখেছি যে একটা প্রাইস হাইক করা হয়েছে, এক ধরনের ফলস ইনফরমেশন, এক ধরনের গুজব, এক ধরনের ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে প্রাইস হাইক করা হয়েছে। গুটি কয়েক মানুষ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে তুলে নিয়ে গেছে এবং সাধারণ মানুষ একেবারে পথে বসে গেছে, এবং তার মধ্যে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে, এমন ঘটনাও কিন্তু গণমাধ্যমের কল্যাণে আমরা জেনেছি। সুতরাং শেয়ার বাজার সাথে আওয়ামী লীগের সম্পর্কটা বড় অদ্ভুত, এবং আমরা এই প্রশ্ন তো রাখতেই পারি যে ইব্রাহিম খালেদের নেতৃত্বে শেয়ার বাজার কেলেঙ্কারির উপরে যে তদন্ত কমিটি হয়েছিল সেই কমিটির রিপোর্টটি কোথায়? আমরা এই প্রশ্ন তো রাখতেই পারি, সেই সময় ইব্রাহিম খালেদের মনে নিশ্চয়ই সন্দেহ ছিল যে বাংলাদেশে কোনো তদন্তের রিপোর্ট তো আসলে আলোর মুখ দেখে না, সুতরাং শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তের রিপোর্টের অবস্থাও অন্য কোনো রিপোর্টের চেয়ে আলাদা কিছু হবে না। সে কারণেই কিন্তু তিনি নিজের মুখেও বেশ কিছু রাঘব বোয়ালের নাম বলে গিয়েছিলেন, এবং সেই রাঘব বোয়ালের নাম গণমাধ্যমেও এসেছিল। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমাদের অতীতের অভিজ্ঞতা তো খুব ভালো নয়। বাংলাদেশে নজিরবিহীনভাবে স্বাধীনতার এই 50 বছরে যে সরকার গত 12 বছর যাবৎ বিনা ভোটে চালাচ্ছে, তাদের সময় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কেলেঙ্কারি হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতন এবং সম্ভবত শেষবারের মতন হয়তোবা। তো সেই রিপোর্টও কিন্তু আলোর মুখ দেখে নাই, সেই ব্যাপারেও কিন্তু আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতদূর কি অগ্রগতি হয়েছে এটা আমরা জানি না। সুতরাং বাংলাদেশে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা গত এক দশকে আমরা ঘটতে দেখেছি, যার কোনো সুরাহা আমরা পাইনি। ঠিক শেয়ার বাজার কেলেঙ্কারিও সেরকমই একটা। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি আহসানুল ইসলাম টিটুর কাছে একটু জানতে চাই, স্বাস্থ্য খাতের দুর্নীতি অব্যবস্থাপনা নিয়ে বিরোধী দলের নেতারা সংসদে সমালোচনা করেছেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা করোনা মোকাবেলায় বেশ সফল, কোন কোন খাতে সফল হয়েছেন তা তিনি তুলেও ধরেছেন। তিনি ব্যর্থতা ঢাকতে সফলতার কথাই কেন আসলে তুলে ধরলেন বা মানে ধরতে হবে? আমরা অনেক ক্ষেত্রে সফল মানে তো এই নয় যে দুর্নীতি চলতে থাকবে, আমরা সফল, বাংলাদেশ এগিয়েছে, অনেক এগিয়েছে, সেই বিষয়ে আসলে আমার মনে হয় এখানে কারোই সন্দেহ থাকবার কথা নয়। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়েছি দুর্নীতিতে, সেই কথাগুলো আসলে খোলামেলা ভাবে বলতে আসলে সমস্যা কোথায়? মানে ব্যর্থতার ঢাকতে কেন সফলতার কথা বারবার বলতে হবে আমাদের? আমি আপনার এই স্বাস্থ্যের খাতের কথার আগে আমি একটু পুঁজিবাজার নিয়ে দুইজন সংসদ সদস্য কথা বলেছেন, আমি একটু ওনাদেরকে মানে একটু ফার্দার ইনফরমেশনগুলো একটু শেয়ার করতে চাই। গত 10 বছরে গতকাল 2,500 কোটি টাকা সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। একটা পুঁজিবাজারের সবচেয়ে বড় নিয়ামক হলো পুঁজিবাজারের লেনদেনের পরিমাণের উপরে। তো গত 10 বছরের মধ্যে 2,500 কোটি টাকা একদিনে লেনদেন হয়েছে, সেইখানে বাজার শুয়ে পড়ছে বা বাজার ভালো নাই, এই কথাটা একেবারেই বিভ্রান্তমূলক। সো আমি বাধ্য হয়ে এই কথাটা আপনাকে বলতে হলো। এবং সেই সাথে গত 10 বছর আগে বাজার যেখানে ছিল সেখান থেকে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুঁজি বাজার শুধু সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য না, পুঁজি বাজার হলো এই বাজার যেখানে আপনি দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প, কল কারখানা গড়ে তুলবেন এই পুঁজি বাজারের মাধ্যমে। তার মানে প্রাইমারি মার্কেটে একটা বড় ভূমিকা আছে। আপনি জানেন যে বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেওয়ার পরে থেকেই অনেকগুলি রুলস রেগুলেশন করে কিভাবে আমাদের দেশের উদ্যোক্তারা পুঁজিবাজারের মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারে সেই জিনিসগুলো সহজ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এবার বাজেটে একটি বৈপ্লবিক একটা মানে করা হয়েছে এবং সেই সাথে একটা আইনের পরিবর্তন করা হয়েছে যে ইসলামিক বন্ড, যেটাকে সুকুক বলে, তার জন্য একটা নিয়ম করা হয়েছে এবং এই বাজেটে সুকুকে ট্রাস্টির কাছে কোনো অ্যাসেট ট্রান্সফার করলে তার জন্য কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। তো এই সবগুলো জিনিসই কিন্তু পুঁজিবাজারের জন্য ভালো। আর পুঁজিবাজারে যেটা রুমিন ফারহান বলেছে এটা অবশ্যই ঠিক যে উন্নয়নের সাথে এবং সেই সাথে পুঁজিবাজারের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসলেই মানুষের আস্থা বাড়ে যে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হবে, এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হলে সেটার এফেক্ট কিন্তু পুঁজিবাজারে পড়ে। বাট সেই সাথে আমি এটাও বলে দিতে চাই যে আমরা কেউই মার্কেটে ম্যানিপুলেশন হোক তার পক্ষে না। মার্কেট অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে
এবং মরহুম ইব্রাহিম খালেদের রিপোর্টটা আমি দেখেছি এবং ব্যারিস্টার রুমিন ফারহানের জন্য আমি বলতে চাই, উনার যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা তথ্যবহুল ছিল না। কোনো যে আইনগুলা, উনি একজন আইনজ্ঞ, আমি যদি একটা চার্জশিট দেই, যে চার্জশিটে আমি ধারা উল্লেখ না করি, কি অপরাধ হয়েছে সেটা উল্লেখ না করি, সেটার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ইব্রাহিম খালেদের পুরো রিপোর্টটা আবার রিভিউ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রুমিন ফারহান একটু কিছু বলতে চান? আমি রুমিন ফারহানকে একটু কথা বলার সুযোগ দিই, আমার হাতে একদমই সময় নেই, আর বোধহয় 1 মিনিট আছে, আমার শ্যামল দত্তের কাছেও একবার যেতে হবে। রুমিন ফারহান খুব ছোট করে একটু বলুন কিছু বলতে চাইলে। নিকোল, যদি সেই রিপোর্টটা অসম্পূর্ণ থেকে থাকে বা কোনো ভুল থেকে থাকে, তাহলে সেই নতুন আরেকটা কমিটি কেন করা হলো না তদন্তের জন্য? 2 হলো বারবারই যখন শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগকে এত দুর্নামের মধ্যে পড়তে হচ্ছে, তাহলে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের ডিটেইল প্রকাশ করা হোক। যে আহসানুল ইসলাম টিটু, জবাব দিন প্লিজ, নতুন কমিটি কেন করা হলো? এটা ডিটেল দাদা অবশ্যই করা হয়েছে, উনি জানেন না। এখন উনাকে তো সবকিছু জানিয়ে করা যাবে না। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করা হয়েছে, উনি জানেন না। আমি একটু শ্যামল দত্তের কাছে যাই। শ্যামল দত্ত, আমাদের আজকের আমজনতার বিষয় ছিল যে আজকের সংসদ নিয়ে, আজকে সোমবারের সরগরম সংসদ। আজকের সংসদে আমরা দেখেছি সব পক্ষই বেশ সাবলীলভাবে কথা বলেছে। আমরা তো এমন সংসদই চাই, তাই তো শ্যামল দত্ত? দেখেন, আমি 1988 সাল থেকে সংসদ কভার করে এসেছি এবং সংসদের বিতর্ক আমরা সাংবাদিক হিসেবে দেখেছি। সেই মাপের বিতর্ক এখন আর হয় না বললেই চলে। এখন আর বিতর্কের মধ্যে পাল্টাপাল্টি যে বক্তব্য, তখন অনেকটা ছিল যে একটা প্রাণবন্ত বিতর্ক, যেটির মধ্যে সাংবিধানিক বিভিন্ন পয়েন্ট নিয়ে ডিবেট হতো। সুরঞ্জিত সেনগুপ্ত, ব্যারিস্টার মওদুদ, তোফায়েল আহমদ, এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের মধ্যে। কিন্তু আজকে আমি এই মুহূর্তে শেষ করবো নিকল, আমি একটা কথা বললাম। আমি খুবই দুঃখিত যে জনাব আহসানুল ইসলাম টিটু মরহুম ইব্রাহিম খালেদের রিপোর্ট দিয়ে যে মন্তব্যটি করছেন, যেটি আমরা এর আগে কোনোদিন জানতাম না। তিনি মারা গেছেন সম্প্রতি এবং তার রিপোর্ট ত্রুটিপূর্ণ ছিল, এটাই প্রথম জানলাম। তার রিপোর্টটি কিন্তু অলরেডি রিপোর্টের আলোকে হাইকোর্টে মামলা পেন্ডিং আছে। এখন এতদিন পরে শুনলাম তার রিপোর্টটি অসম্পূর্ণ ছিল, ত্রুটিপূর্ণ ছিল। এটি তার প্রতি অশ্রদ্ধা। মরহুম ইব্রাহিম খালেদের মতো একজন অত্যন্ত গুণী মানুষের প্রতি আমি মনে করি এটা একটা আমরা যথাযথ সম্মান দেখাচ্ছি না। ধন্যবাদ নিকোল আপনাকে। জি, সবাইকে ধন্যবাদ। এই আলোচনা যদি আমি এখন ইব্রাহিম খালেদের রিপোর্টের উপর করতে চাই, আরও প্রসারিত হবে, সেই সময় আমার নেই। ভবিষ্যতে কোনোদিন নিশ্চয়ই এই প্রসঙ্গেই আমরা শুধু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আমজনতার সঙ্গে থাকবার জন্য। আমজনতার শক্তি, বড় শক্তি।